আসসালামু আলাইকুম। আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। মেডিকেল অ্যাসপিরেন্টদের খুব কমন একটা প্রশ্ন হলো যে ভাইয়া মেডিকেলের পাশাপাশি কীভাবে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে পারি। সো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব কাদের আসলে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া উচিত। প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যারা আসলে নিজেদের রেজাল্ট নিয়ে কনফিডেন্ট না, অর্থাৎ সে আসে আমাকে বলতেছে যে ভাইয়া আমার এইচএসসিতে জিপিএ 5 আসতে পারে অথবা নাও আসতে পারে, আমার কোনো মার্ক নাও কাটা যেতে পারে অথবা এমনই মার্ক কাটা যেতে পারে যার কারণে আমার মেডিকেলে চান্স পাওয়া টাফ হয়ে যেতে পারে। এই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া উচিত, জাস্ট টু বি সেফ। 2 নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট যারা আগে থেকেই জানে যে তাদের মার্ক কাটা যাবে, এটা ফার্স্ট টাইমারও হইতে পারে, সেকেন্ড টাইমারও হইতে পারে। যারা আগে থেকেই জানে যে আমার মার্ক কাটা যাবে, কিন্তু ফ্যামিলি সাপোর্ট আছে, ফ্যামিলিও জানতেছে যে তার মার্ক কাটা যাবে, তার চান্স না পাওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু তাও বলতেছে যে বাবা তুই নিজের সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নে, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলেও সমস্যা নেই, তুই ভার্সিটিতে পড়বি। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিবা। 3 নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট যাদের মুখস্থবিদ্যা খুব একটা ভালো না, ঠিক আছে, যাদের মুখস্থবিদ্যা খুব একটা ভালো না কিন্তু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ভালো, কিন্তু তাও নিজের ইচ্ছা এবং ফ্যামিলির ইচ্ছা সে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে মেডিকেলের পাশাপাশি অবশ্যই ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া উচিত তোমাদের, জাস্ট টু বি সেফ। ঠিক আছে, তুমি যদি আমার মাকে যায় জিজ্ঞাসা করো যে আপনার 2 ছেলে আনাস এবং আরাফাত, এই দুজনের মধ্যে কার মুখস্থবিদ্যা ভালো, আমার মা 1 সেকেন্ডও সময় নেবে না, সাথে সাথে বলে দিবে যে আরাফাতের মুখস্থবিদ্যা ভালো। কারণ আমার মা আমাদের 2 ভাইকে ছোটোবেলা থেকে পড়াইছেন, উনি জানেন যে আমার মুখস্থবিদ্যা ভালো। কিন্তু আমার ভাইয়ের আবার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বেশি জোস, আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ততটা কিন্তু ভালো না। সো মহান আল্লাহ তাআলা এক একজনকে এক এক ব্লেসিং দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সো এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই। তোমার যে মুখস্থবিদ্যা খুব একটা ভালো না হলে যে চান্স পাবা না, তা না। চান্স পাওয়া একটু টাফ। সো আমরা সেফ থাকার জন্য সাথে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিব। সো এখন আমি তোমাদের সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন দিব, যেগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটি ইউনিট প্রিপারেশনও আগানো থাকবে। শুরুতেই আমি তোমাদের একটা রিয়েলিটি চেক দিই, যেটা অন্য কেউ দিবে না। সেটা হলো তুমি কখনোই কমপ্লিটলি ভার্সিটি ইউনিট প্রিপারেশন, কমপ্লিটলি মেডিকেল প্রিপারেশন 2টা একসাথে নিতে পারবা না। এই 2টা জিনিস টোটালি 2টা ডিফারেন্ট গেম। অর্থাৎ একটা যদি কমপ্লিট হয়, অন্যটা কখনোই কমপ্লিট হবে না। বাট তুমি চাইলে আগায় রাখতে পারবা। সো আমি তোমাকে রিয়ালিস্টিক গাইডলাইন দেবো, যেগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমার মেডিকেল প্রিপারেশনের যেমন ক্ষতি হবে না, উল্টা লাভ হবে। পাশাপাশি তোমার ভার্সিটি ইউনিট প্রিপারেশন কিন্তু অন্যদের থেকে আগানো থাকবে এবং তুমি মেডিকেল পরীক্ষার হলে যায় একটা কনফিডেন্সে থাকবা যে আমার মেডিকেলে যদি চান্স না হয়, তাও আমি ভার্সিটি ইউনিটে কোপায় দিয়ে আসবো। অন্যান্য প্ল্যাটফর্মের ভাইয়া আপুরা এমনই গাইডলাইন দেয় আমি দেখছি, যেখানে আসলে ওনারা ভার্সিটি ইউনিটে চান্স পাওয়ার কমপ্লিট গাইডলাইন দিচ্ছেন অ্যান্ড উনি বলছেন যে মেডিকেলের পাশাপাশি এগুলো করবা তাহলে হয়তো চান্স হবে। কিন্তু আমি এটা দিব না, আমি তোমাকে রিয়েলিস্টিক গাইডলাইন দিব, যেগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার ভার্সিটি ইউনিট প্রিপারেশনও আগানো থাকবে, পাশাপাশি মেডিকেল প্রিপারেশনেও তোমার লাভ হবে। সো চলো আমরা শুরু করি। শুরুতেই আমরা বায়োলজি নিয়ে কথা বলবো। তুমি যদি মেডিকেলের জন্য বায়োলজি ভালো মতন পড়ে থাকো, তাহলে তোমার ভার্সিটি ইউনিটের বায়োলজি নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। অর্থাৎ তুমি আজমল স্যার, হাসান স্যার ভালো মতন পড়ছো, তুমি এরিয়া মার্কিং করে ইম্পর্টেন্ট টপিক পড়ছো, পাশাপাশি অন্যান্য রাইটারের অনুশীলনীগুলো ভালো মতন সলভ করে মুখস্থ করছো, তাহলে তোমার আর ভার্সিটি ইউনিটের বায়োলজি নিয়ে টেনশন করার দরকার নাই। এখন ভাই ওয়াই এরিয়া মার্কিং? দেখো, আমি কিন্তু 1 বছর আগেই শৈবাল এবং ছত্রাকের এরিয়া মার্কিং, আমার যে এরিয়া মার্কিং কোর্স ওটার ক্লাসটা কিন্তু ফ্রি করে দিছি, আপনার দেওয়া আছে, একটু সার্চ দিলেই পাবা। ওই ক্লাসের শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে বাবা এখানে দেখ, তোকে সবগুলো উদাহরণ পড়তে হবে না, এখানে শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্বের যে উদাহরণগুলো আছে, হাসান স্যারের বইয়ে একটা ছক আছে, ওখানে যে উদাহরণগুলো আছে এই 2 জায়গার উদাহরণ মুখস্থ রাখলে মোর দেন এনাফ। এর মধ্যে রোগ রিলেটেড উদাহরণগুলোতে একটু বেশি ফোকাস দিবা, পাশাপাশি দাদরোগ এবং মাশরুম নিয়ে যে পার্টটা আছে এই 2টা পার্টে একটু বেশি ফোকাস দিবা। মজার কথা হলো মেডিকেলে এর বাইরে যেমন প্রশ্ন হয় নাই, পাশাপাশি কোনো ভার্সিটিতেও এর বাইরে প্রশ্ন হয় নাই। তার থেকে মজার কথা, কয়েকদিন আগে যে এগ্রি এক্সাম হইলো, ওই এগ্রি এক্সামেও দাদরোগ থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ যা আমার ইম্পর্টেন্ট টপিক, যা আমার ভার্সিটির জন্য লাগে, তাও আমার মেডিকেলের জন্য লাগে। সো অবশ্যই আমাদেরকে এরিয়া মার্কিং করে ইম্পর্টেন্ট টপিকে বেশি ফোকাস দিতে হবে। সো তুমি যদি এভাবে পড়ো, তোমার ভার্সিটি ইউনিট নিয়ে আর কোনো টেনশন নাই। বায়োলজি নিয়ে এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া মেডিকেল বায়োলজি ঠিক আছে, ওখানে তো এমসিকিউ, এখন আমি ভালো মতন পড়লাম, কিন্তু ভার্সিটি ইউনিটে তো বায়োলজিতে রিটেন আসে, আমি এখানে কি করব? দেখো, তুমি যদি মেডিকেলের জন্য ভালো মতন পড়ে থাকো, আবারও বলতেছি, তোমার কাছে ভার্সিটি এ ইউনিটের রিটেন একদম দুধ ভাত মনে হবে। জাস্ট পরীক্ষার 7 দিন আগে কোয়েশ্চেন ব্যাংক খুলে যদি রিটেনগুলো একবার রিডিং দাও, তুমি এমনিতেই পারবা। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের 2 নম্বর সাবজেক্ট কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রিতে আমি ভার্সিটি ইউনিটের জন্য কীভাবে পড়বো বা কী করবো যাতে আমার মেডিকেল প্রিপারেশনও হয়, আমার মেডিকেল প্রিপারেশনেও কোনো ক্ষতি না হয়, পাশাপাশি ভার্সিটি ইউনিট প্রিপারেশনটাও আগায় থাকবে। আমাদেরকে হাজারি স্যারের বই ভালো মতন পড়তে হবে। এটা হলো
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি তোমার, তুমি যদি এতটুকু আমাকে এনশিওর করতে পারো যে ভাইয়া আমি হাজারি স্যারের বই ভালো মতন পড়ছি, এখানে আমার যতটুকু বেসিক দেওয়া আছে, যতটুকু কনসেপ্ট দেওয়া আছে, এগুলো আমার সব ক্লিয়ার এবং হাজারি স্যারের বই ভালো মতন পড়ছি এবং মেডিকেলের জন্য অন্যান্য রাইটার অনুশীলনীগুলো ভালো মতন পড়ছি, তাইলে তোমার ভার্সিটি ইউনিট কেমিস্ট্রিতে কেউ ঠেকাইতে পারবে না। এখন কেন ঠেকাইতে পারবে না? দেখো, মেডিকেল কেমিস্ট্রি যেটা আছে এটা কিন্তু তুলনামূলক সোজা, কিন্তু ভার্সিটি ইউনিটের কেমিস্ট্রি কিন্তু তুলনামূলক কঠিন, কিন্তু তাও যতটুকুই আসে ততটুকু কিন্তু এই একটা রাইটারের বই থেকে আসে, অর্থাৎ হাজারি স্যার। তুমি যদি হাজারি স্যারের বই ভালো মতন পড়ে থাকো, ওখানে যতটুকু বেসিক যতটুকু কনসেপ্ট আছে এইসব যদি পড়ে থাকো, তুমি মেডিকেল কেমিস্ট্রিতেও আনবিটেবল, ভার্সিটি ইউনিট কেমিস্ট্রিতেও আনবিটেবল হয়ে যাবা। সো তোমার কাজ হচ্ছে হাজারি স্যারের বইটা ভালো মতন পড়া, যতটুকু বেসিক যতটুকু কনসেপ্ট আছে সবগুলো ভালো মতন ক্লিয়ার করা। এখন আমাদের তো ম্যাথ আসে ভাইয়া, দেখো তুমি ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এইচএসসি চারটা জায়গারই প্রশ্ন দেখো, কেমিস্ট্রি এমসিকিউ মানেই আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ, ম্যাথ দিলে কম দেয়, ইভেন ভার্সিটি ইউনিটের রিটেনেও ম্যাথ দেয় কম। সো ম্যাথ যদি দেয়, মেডিকেল প্লাস ভার্সিটি দুইটা জায়গাতে আগে থেকে বলে দেওয়া যায় কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে। তোমার মেডিকেল প্লাস ভার্সিটি এই দুইটা জায়গাতেই যদি একটা ম্যাথ আসে তাহলে ওটা আসবে পরিমাণগত রসায়ন থেকে, যদি ওখান থেকে না আসে, দুইটা ম্যাথ আসে, আরেকটা ম্যাথ আসবে হলো পরিবেশ রসায়ন থেকে, যদি আরেকটা ম্যাথ আসে তাহলে সেটা আসবে গুণগত রসায়ন থেকে। বলা যায় এই তিনটা চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে আমার মেডিকেল এবং ভার্সিটি এই দুইটা জায়গাতে ম্যাথ আসে, অ্যান্ড ম্যাথ আসলেও কম আসে। অ্যান্ড এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো কেমিস্ট্রির পরিমাণগত রসায়ন। সো আমি এই যে তিনটা চ্যাপ্টারের কথা বললাম, তোমার কাজ হচ্ছে এই তিনটা চ্যাপ্টারের ম্যাথ তুমি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দেখে সলভ করবা হাতে কলমে, তাইলে কিন্তু তোমার মেডিকেল কেমিস্ট্রিতে যে কয়টা ম্যাথ আসবে ওগুলো নিয়েও তুমি একটু কনফিডেন্সে থাকবে যে না আমাকে ঠেকাইতে পারবে না কেউ। পাশাপাশি তোমার ভার্সিটি ইউনিটের যে ম্যাথ, যে অল্প কয়েকটা ম্যাথ আসে ওগুলো কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমার মেডিকেল কেমিস্ট্রিতে তো এমসিকিউ আসে, ভার্সিটি ইউনিট কেমিস্ট্রিতে তো আমার এমসিকিউ এর পাশাপাশি রিটেনও আসে। দেখো ভাইয়া, আমি তোমাকে আবারও বলতেছি, হাজারি স্যারের বই ভালো মতন পড়ো, বেসিক এবং কনসেপ্ট যতটুকু আছে ততটুকু যদি ক্লিয়ার করো, বিশ্বাস করো তোমার কাছে ভার্সিটি ইউনিটের রিটেন একদম পানি পানি লাগবে। হ্যাঁ, কিছু প্রশ্ন কঠিন হয়, এগুলো প্রতিটা ভর্তি পরীক্ষায়ও, তোমার প্রতিটা ভর্তি পরীক্ষায় তো 20-30% কোয়েশ্চেন খুব কঠিন হয়, তোমার তো এইদিকে ফোকাস করার দরকার নাই আপাতত, ঠিক আছে? সো এই 20-30% কোয়েশ্চেন তুমি যদি নাও পারো তাও তোমার চান্স হবে। সো এইগুলো নিয়ে ভাবার দরকার নেই, যতটুকু আমার মেন বই থেকে আসছে ততটুকু যদি পারো মোর দেন এনাফ। ওকে, সো আমরা এইভাবে হাজারি স্যারের বই ভালো মতো পড়বো এবং আমি যে তিনটা চ্যাপ্টারের কথা বললাম এই তিনটা চ্যাপ্টারের মধ্যে তুমি একটু কোয়েশ্চেন ব্যাংক খুলে নিজে নিজে প্র্যাকটিস করবা। ওকে, তাহলে তোমার মেডিকেলও হবে, ভার্সিটি ইউনিট প্রিপারেশনও অন্যদের থেকে আগায় থাকবে। এরপরে আমরা আসি ফিজিক্স এবং হায়ার ম্যাথে। তোমাদের যে সকল সিনিয়র ভাইয়া বা আপু যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল কোনো এক কারণে হয় না এখন ভার্সিটিতে পড়তেছে, তাদেরকে যে জিজ্ঞাসা করবে যে ভাইয়া বা আপু আপনারা কোন দুইটা সাবজেক্ট নিয়ে প্যারা খাইছিলেন, ওনারা অ্যান্সার দিবে যে ফিজিক্স এবং হায়ার ম্যাথ। যদি তুমি জিজ্ঞাসা করো ভাই একটা সাবজেক্টের নাম বলেন যেটার জন্য আপনাকে অনেক বেশি প্যারা খাইতে হয়েছে, তাহলে সেটা বলবে হায়ার ম্যাথ। কারণ এই হায়ার ম্যাথ সাবজেক্টটা আমার ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট একটা গেম, অ্যান্ড আমার তো হায়ার ম্যাথ পড়াও লাগে না মেডিকেলের জন্য, তাই না? সো এই দুইটা সাবজেক্টে একটু বেশি ফোকাস দিতে হবে। ওকে, সো আমরা এখন কি করব যেন আমার মেডিকেল ফিজিক্সও কভার হয়, পাশাপাশি আমার ভার্সিটি ইউনিটের যে ফিজিক্স এটাও একটু আগানো থাকে, ঠিক আছে? সো দেখো মেডিকেল ফিজিক্স যেটা আছে এটা আমি আগেও বলছি এখনও বলবো, এটা হলো একটা টোটাল স্ক্যাম। মেডিকেল ফিজিক্স কেন স্ক্যাম? তুমি এইচএসসির প্রশ্ন দেখো, তুমি ভার্সিটি ইউনিটের প্রশ্ন দেখো, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন দেখো, তুমি দেখবা যে ফিজিক্স এমসিকিউ মানেই ম্যাথমেটিক্যাল এমসিকিউ, অর্থাৎ ম্যাথ দেয় বেশি। কিন্তু মেডিকেল ফিজিক্সে আমার কী দেয় ভাইয়া? মেডিকেল ফিজিক্সে আমার দেয় হলো থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন। ভার্সিটি ইউনিটেও থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন দেয়, বাট ওটা সর্বোচ্চ 3টা থেকে বা 4টা সর্বোচ্চ গেলে। সো তোমার যদি মেডিকেল প্রিপারেশন নেওয়া থাকে তুমি ওই 3-4টা এমসিকিউ পারবা, কিন্তু বাকি যতগুলো আছে সবগুলোই ম্যাথ। এখন আমার মেডিকেল ফিজিক্সে যেই 2টা ম্যাথ দেয়, বেশিরভাগ টাইমে সর্বোচ্চ দিলে 2টা ম্যাথ দেয়, এই 2টা ম্যাথ অনুশীলনী থেকেই তুলে দেয়, অ্যান্ড এগুলো পারা যায়। কিন্তু ভার্সিটি ইউনিটের ফিজিক্স ম্যাথ যথেষ্ট ভালো রকমেরই কঠিন। সো এগুলো পারার জন্য ভাই আমাকে কি করতে হবে? সুন্দর মতন তুমি যেই চ্যাপ্টারই পড়ো না কেন মেডিকেল প্রিপারেশনের টাইমে ওই ফিজিক্সের চ্যাপ্টারের সূত্রগুলো ভালো মতন মুখস্থ করবা। দেখো মেডিকেল প্রিপারেশন নেওয়ার টাইমে আমরা কিন্তু সূত্র খুব একটা ভালো মতন পড়ি না, কিন্তু তোমার যদি শুধুমাত্র সূত্রগুলো খুব ভালো মতন খেয়াল থাকে তাহলে কিন্তু তোমার ভার্সিটি ইউনিট প্রিপারেশনে অন্যদের থেকে আগায় থাকবা, ঠিক আছে? পাশাপাশি যখন তুমি মেইন বই তো পড়বা, ইসাক স্যার অথবা তপন স্যার যে কোনো একটা বই তো পড়বাই মেডিকেল ফিজিক্সের জন্য। সো পড়ার টাইমে দেখবা যে ওই চ্যাপ্টারের ভিতরে ভিতরে কিছু উদাহরণওয়ালা ম্যাথ আছে, অর্থাৎ উদাহরণের মধ্যে কিছু ম্যাথ আছে। তোমার কাজ হচ্ছে ওই ম্যাথগুলো নিজে হাতে কলমে করা। তুমি যদি এটুকু করতে পারো তাইলেই বলা যায় যে তোমার ভার্সিটি ইউনিটের ফিজিক্সে তুমি অন্যদের থেকে অনেক অনেক বেশি আগায় গেছো,
ঠিক আছে? সো সূত্র ভালো মতন মুখস্থ করবা, বইয়ের ভিতরে যে উদাহরণওয়ালা ম্যাথ আছে এগুলো একটু হাতে কলমে করবা। আর পাশাপাশি আমরা তো থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ এর জন্য আমরা এই স্যার এবং তপন স্যার পড়তেছি, আবার সাথে আমি অনুশীলনও সলভ করতেছি। ঠিক আছে? সো এই ২টা কাজ আমাদেরকে একটু এক্সট্রা করতে হবে। এবার আসি সবথেকে প্যারাদায়ক সাবজেক্ট একটা মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য, হায়ার ম্যাথ। আমরা একাডেমিকে যে হায়ার ম্যাথ করে আসছি আর ভার্সিটি এই ইউনিটের হায়ার ম্যাথ কিন্তু টোটালি ডিফারেন্ট। কেন টোটালি ডিফারেন্ট? ১ নাম্বার এখানে ক্যালকুলেটরওয়ালা ম্যাথ দেয় না, অর্থাৎ তুমি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না। তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে অনেক বেশি পারদর্শী থাকতে হবে। ২ নাম্বার জিনিস এখানে দেয় না ছোট, ছোট ম্যাথ। এখানে যে রিটেন আসে, রিটেনে কিন্তু তোমার ধরো যে সর্বোচ্চ এই ২ আঙ্গুল জায়গা দিবে। ২ আঙ্গুল জায়গার মধ্যে তোমাকে কিন্তু ওই ম্যাথটা করে আসতে হবে। সো এখানে কিন্তু ছোট, ছোট ম্যাথ দেয়। এরকম ম্যাথ কিন্তু আমরা একাডেমিকে করি নাই। সো এখন যেহেতু আমি মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি তো ম্যাথ করতেছি না, আবার একাডেমিকের ম্যাথটা আমার কাজে লাগতেছে না। তাহলে আমরা এখন কি করব ভাইয়া? আমরা এখন সুন্দর মতো সপ্তাহে ১ দিন সময় রাখবো। আমি সাজেস্ট করব সেটা হলো শুক্রবার দিন রাখো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি ১ দিন সময় পুরোপুরি হায়ার ম্যাথকে কেন দেবো? দেখ বাবা, তোমার পড়ার উচিত ছিল যেদিন তোমার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে তার পরের দিন থেকে। আমিও মেডিকেল অ্যাডমিশনের পড়া শুরু করেছিলাম যেদিন এইচএসসি পরীক্ষা শেষ ছিল তার পরের দিন থেকে। এখন তো প্র্যাকটিক্যালও শেষ। তুমি এর মাঝে কয়দিন সময় নষ্ট করছো? তুমি নিজে একটু হিসাব করিও। তুমি সামনেও অনেক দিন নষ্ট করবা। সো এইজন্য এই সকল বাকওয়াস আসলে অভিযোগ দেওয়া যাবে না যে ভাইয়া কেন দিব? তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে একদিন পুরো সময় হায়ার ম্যাথকে দিতে হবে। তুমি ওই একদিন ঘোরাফেরা না করে বা তুমি ঘোরাফেরা করলা না এই ৩ মাস, ওই একদিন সারাদিন তুমি যদি হায়ার ম্যাথ করো তাহলে তোমার লসটা কি? তোমার ভার্সিটি ইউনিট প্রিপারেশন তো আগায় থাকবে। সো ওই একদিন আমরা রাখবো ভার্সিটি ইউনিটের হায়ার ম্যাথের জন্য। এখন ওই দিন আমরা কি করব ভাইয়া? ওই দিন আমরা করব হলো ক্লাস। কারণ কি? কারণ আমাদের তো আইডিয়াই নেই যে আমার ভার্সিটি ইউনিটে কোন ক্লাস কোন টাইপের ম্যাথ আসে। সো এই টাইপের ম্যাথ বোঝার জন্য আমাকে অবশ্যই ক্লাস করতে হবে। পাশাপাশি ওই ক্লাসটা আমি নোট করব। যেহেতু আমার মেইন বই পড়া হচ্ছে না, আমি মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি একদিন সময় রাখতেছি হাতে একদিন। সো ওই দিন আমি ক্লাস করব এবং ওই ক্লাসটা নোট করবো। অ্যান্ড এই ক্লাসগুলোকে হইতে হবে কম্প্যাক্ট ক্লাস, খুব বেশি লেন্দি না। সাথে এরপর যদি আমি সময় পাই আমি নিজে প্র্যাকটিস করব। সো আমাদের যে মেডিকেল কোর্স আছে এই মেডিকেল কোর্সে কিন্তু আমরা আমাদের হায়ার ম্যাথ যে ক্লাসগুলো আছে ভার্সিটি ইউনিটের সবগুলো ক্লাস কিন্তু অ্যাড করে দিছি। সো যারা এখন এনরোল করো নাই তোমরা এনরোল করতে পারো। তুমি যদি হ্যাপি হাল কুপন ইউজ করো তাহলে 40% ডিসকাউন্টে এই কোর্সটা ২১০০ টাকা নিতে পারবা। এখন যারা আমাদের কোর্সে নাই বা কোর্স নেবা না তারা চাইলে যে কোনো জায়গা থেকে হায়ার ম্যাথের ক্লাস করতে পারো, বাট এটা করা উচিত। ঠিক আছে? এরপর আমাদের একটা জিনিস মাস্ট লাগবে, সেটা হলো হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হইতে হবে। এটা বিশেষ করে ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই ২টা সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এখানে ম্যাথ বেশি দেয় অ্যান্ড এগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সময়ও নির্দিষ্ট। সো এই জন্য আমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হইতে হবে। সো আমাদের যে মেডিকেল কোর্সটা আছে এখানে ডিসকাউন্ট চলতেছে, ভালো কথা, এটা খেয়াল করে দিচ্ছি। কিন্তু এখানে যেমন আমরা হায়ার ম্যাথের সবগুলো ক্লাস অ্যাড করে দিচ্ছি ভার্সিটি ইউনিট কোর্সের, পাশাপাশি আমাদের হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ যেটা ভার্সিটি ইউনিটের গেম চেঞ্জার, ওটাও কিন্তু আমাদের মেডিকেল কোর্সে অ্যাড করে দিছি। অর্থাৎ তুমি যদি এই কোর্সে ঢুকো তাহলে তোমার মেডিকেল প্রিপারেশনও কমপ্লিট হবে, ২৪ ঘন্টা আমার মেন্টরশিপও থাকতে পারতেছো, পাশাপাশি তুমি হ্যান্ড ক্যালকুলেশনও পারদর্শী হইতে পারবা। সো দেরি না করে এনরোল করে ফেলতে পারো। এখন কাজের কথায় আসি। অনেকে আসলে বলবা যে ভাইয়া এটা তো অনেক কঠিন। দেখো বিশ্বাস করো আমি সবথেকে ইজিয়েস্ট ওয়ে বললাম যে ভার্সিটি ইউনিট প্রিপারেশন কীভাবে আগায় রাখতে হবে। অন্যান্য ভাইয়া আপুরা এমন সাজেশন দিছে যেটা আসলে ভার্সিটি ইউনিটের কমপ্লিট প্রিপারেশন। এখন তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে একটু কষ্ট করতে হবে। যেই রেজাল্ট তুমি আগে কোনো দিন পাও নাই সেই রেজাল্ট যদি তুমি পাইতে চাও তাহলে তোমাকে এমন পরিশ্রম করতে হবে যেটা তুমি আগে করো নাই। তুমি কিন্তু এখন পর্যন্ত কোনো কম্পিটিটিভ এক্সামে বসো নাই। এইচএসসি কিন্তু কম্পিটিটিভ এক্সাম না। এইচএসসিতে যে ১০ লাখ মানুষ বসছে এই ১০ লাখ মানুষই যদি জিপিএ ৫ পায়, বোর্ডের কোনো সমস্যা নাই ১০ লাখ মানুষকে জিপিএ ৫ দিয়ে দেওয়ার। কিন্তু অ্যাডমিশন কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে সিট লিমিটেড। গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক ছিল হলো 74.5, অনেক বেশি, ঠিক আছে? সো যে ছেলে আমার 73.5 পাইছে, এই স্টুডেন্টটা যে আসলে মেডিকেলে চান্স পায়নি 73.5 পাইছে, তুমি কি একে কোনোভাবে খারাপ স্টুডেন্ট বলতে পারবা? তুমি কিন্তু একে খারাপ স্টুডেন্ট বলতে পারবা না। তুমি বলতে পারবা যে ভালো, কিন্তু তাও চান্স হইল না কেন? কারণ সে ভালো স্টুডেন্ট হলেও সেরাদের মধ্যে সেরা না। যে যারা চান্স পাইছে এরা কিন্তু সেরাদের মধ্যে সেরা। সিট লিমিটেড ভাইয়া, ঠিক আছে? এখন ভাইয়া চান্স পাওয়া কি ম্যান্ডেটরি বা অ্যাডমিশন কি ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না। তোমার বাপের যদি টাকা থাকে তাহলে তোমার এগুলো অ্যাডমিশনের কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই, সুন্দর মতন প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। কিন্তু তুমি যদি গরিব বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো তাহলে অবশ্যই এই ৩ মাস একটু কষ্ট করতেই হবে। তোমাকে নিম্নে ৮ থেকে ১০ ঘন্টা প্রতিদিন পড়তে হবে। এখন আমি যখনই বলবো ৮ থেকে ১০ ঘন্টা, কিছু মানুষ আসে বলবে ভাই এটা তো পড়া পসিবল না। তুমি আমার কথা বিশ্বাস না করলেও অভিদত্ত তুষার ভাইকে চিনো। অভিদত্ত তুষার ভাই নিজে বুয়েট অ্যাডমিশনের টাইমে প্রতিদিন ১২ ঘন্টা করে পড়ছে। সো এটা কোনো কমপ্লেন না, তোমাকে পড়তে হবে। যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই পড়তে হবে। আর মেডিকেলের পাশাপাশি যদি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে চাও কমপ্লিটলি হবে না, বাট আমি যেগুলো বললাম এইভাবে যদি তুমি চলো
তাহলে দেখবা যে তুমি অন্যদের থেকে অনেক অনেক বেশি আগাই গেছো অ্যান্ড তুমি একটা কনফিডেন্স পাবা পরীক্ষার হলের মধ্যে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে আমার ফেসবুক আইডি এস এম আরাফাত ফেরদৌস এখানেও ফলো করতে পারো। আর থাকো, টাটা।